দলের যদি আপনি কাউকে যদি বলেন মাস্টারমাইন্ড, 3 জন মাস্টারমাইন্ড, একজন নাহিদ ইসলাম, একজন আসিফ মাহমুদ, আর একজন আপনার মাহফুজ আলম, এই 3 জনের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। আমি আপনার টকশোতে চ্যালেঞ্জ করে বলছি, প্রমাণ করুক তারা। মাস্টারমাইন্ডের স্বীকৃতি তো একজনই না, পেয়েছে। ওই মাস্টারমাইন্ড উনি তো কোনো মাস্টারমাইন্ডই না, ওটা তো ভুয়া মাস্টারমাইন্ড। মূলত আমি দল গঠনের মাস্টারমাইন্ড বলছি। গত 16, 17, 18 মে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়, যেটা নগর ভবন, সেখানে জনাব ইশরাক হোসেন বিএনপি নেতা কর্মীদের সাথে সভা করেছেন। সেখানে তার পেছনে মাননীয় মেয়র লেখা ছিল। আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে সেটা ছিল না। তার অর্থ কি তিনি ওই অবস্থান থেকে সরে আসছেন, বা উনি কি এই সংকটের একটা সমাধানের দিকে যাচ্ছেন, কি মনে হয়? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, জনাব ইশরাক হোসেন তরুণদের মাঝে বেশ জনপ্রিয় এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। তার সাথে আমার অনেক সময় কথা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে। তিনি অত্যন্ত নমনীয় এবং আন্তরিক। বিএনপির মধ্যে যারা তরুণ নেতা আছে তাদের মধ্যে তাকে আমার পছন্দ, বিশেষ করে তিনি মানুষের সাথে খুব সহজে মিশতে পারেন। তিনি একজন সাবেক মেয়রের এবং তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, গেরিলা যোদ্ধা, তার সন্তান। তো তার মধ্যে কোনো অহংকার দেখি নাই। তবে এখন যে সাময়িক যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের পরে কিন্তু অনেকে আবার আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাকে নিয়েও নানান ধরনের সমালোচনা আসছে। তো আমার মনে হয় যে সরকারের শুরুতেই দায়িত্ব ছিল এই বিষয়টির সমাধান করা। সরকার আসলে এক্ষেত্রে একটি গাফিলতির পরিচয় দিয়েছে। আমার মনে হয় এইখানে সরকারের কোনো কূটচাল আছে কি না সেটি নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে আছে। যেখানে আমরা লক্ষ্য করলাম যে চট্টগ্রামে জনাব শাহাদাত হোসেনকে তাকে শপথ পাঠ করানো হলো, তাকে আবার মেয়রের দায়িত্ব দেওয়া হলো, তিনি এখন দায়িত্ব পালন করছেন। এরপরে আমরা দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেখানেও কিন্তু একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আবার যাকে নিয়োগ দিয়েছে তাকে কিন্তু আবার আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছে, তার খুবই অনুগত এবং তিনি বিরুদ্ধে আপনার দল মানে বিক্ষোভ প্রতিবাদও করেছে। হ্যাঁ, তো তিনি আবার আসিফ মাহমুদের দল এনসিপি, সেই এনসিপির রাজনীতিও করতেন, মানে এনসিপির আগে যে জাতীয় নাগরিক কমিটি সেটা রাজনীতি করতেন। তবে গণ অভ্যুত্থানের সময় তার কোনো ভূমিকা বা আমরা যে 14-15 বছর ধরে লড়াই করেছি সেই লড়াইয়ের কোথাও তাকে আমরা কখনো পাইনি। তো তিনি যেহেতু আসিফ মাহমুদের অনুগত বা এনসিপির অনুগত, এনসিপির যে সকল আপনার নেতাকর্মীরা রয়েছে তাদের জন্য তিনি কাজ করতে পারবেন। আমরা দেখেছি বিভিন্ন অভিযোগ কিন্তু আছে যে এনসিপির হয়ে তিনি কাজ করছেন এবং আরেকজন নারী উপদেষ্টার তিনি খুবই ঘনিষ্ঠ, তার সাথে দীর্ঘ সময় নাকি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। তো যাই হোক, তাকে তারা নিয়োগ দিয়েছেন। আবার দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানেও একজনকে নিয়োগ দিতে চেয়েছিলেন। তা আমার প্রশ্ন হলো যে এই নিয়োগগুলো দেওয়ার ক্ষেত্রে সরকার কেন কোনো নীতিমালা তারা তৈরি করলো না, এক। দ্বিতীয়ত, এই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো অন্যতম স্টেক হোল্ডার, অবশ্যই প্রশাসক মানে মেয়র, এটা তো বিকল্প প্রতিমন্ত্রীর পদমর্যাদা, am I right? জি। সুতরাং অবশ্যই এই পদগুলোতে বসানোর ক্ষেত্রে দলগুলোর সাথে আলোচনা করা দরকার ছিল। আপনি শুধুমাত্র আপনার সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার নিয়োজিত অনুগত চাকর বাকরকে আপনি বিভিন্ন জায়গায় বসাবেন যাদের ন্যূনতম যোগ্যতা নাই, সেটা কি জনগণ গ্রহণ করবে? আমি কোনোভাবেই জনাব শাহাদাত হোসেনকে বসানোর পক্ষে আমি কথা বলছি না। কারণ কি? কারণ দেখেন, একটি গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার আমাদের সরকার। এখন চট্টগ্রামে কাকে বসাতে হবে, ঢাকাতে কাকে বসাতে হবে, বরিশালে কাকে বসাতে হবে, এগুলো তো আলোচনা করা দরকার ছিল। মূল সমস্যা হয়ে গেছে যে ওই যে চট্টগ্রামে একজনকে আপনার এই সুযোগটা দেওয়া হয়েছে। এখন জনাব ইশরাক মনে করলেন যে স্বাভাবিকভাবে ওইখানে যেহেতু আদালতের মাধ্যমে রায় পেয়েছে, আর তার মামলাটা কিন্তু আগে করে রাখা, যেমনিভাবে শাহাদাত হোসেন মামলা করে রেখেছিলেন ওই সময় চ্যালেঞ্জ করে। তো এই কারণে এখানে একটা আইনি ত্রুটি বলা হয় যে সংশোধনী বাড়তি আর্জি সেটা অনেক পরে দেওয়া হয়েছে, 4.5 বছর পরে। না, সেটা যাই হোক না কেন, মানে তিনি অতীতে মামলা করে রেখেছেন। যেমন দেখেন, আমি কিন্তু ডাকসুতে জিএস নির্বাচিত হয়েছিলাম, নুরুল হক নূর ভিপি পদে নির্বাচিত হয়, আমি জিএস পদে নির্বাচিত হই। তো আমি একমাত্র প্রার্থী হিসেবে আমি সেই সময় আমি কিন্তু একটি অভিযোগ দাখিল করেছিলাম এবং আমার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়। তার মানে কি? তার মানে যদি আমি এই সময় আরেকটা অভিযোগ দিই তাহলে আমার অভিযোগের কিন্তু ভিত্তি আছে, আমি বলতে পারবো যে অতীতে কিন্তু আমি অভিযোগ দিয়েছি, আমি সমাধান পাইনি। এইটাকে ইস্যু করে আমি কিন্তু যে গোলাম রাব্বানী ছিল
এখন গোলাম রাব্বানী তো ছাত্রলীগের ক্যাডার, তাই না? ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। স্বাভাবিকভাবে গোলাম রাব্বানী যদি ওই ডাকসুর জিএস হিসেবে এখনো পর্যন্ত থাকে, তাহলে সবসময় তাকে মানুষ কি বলবে? সাবেক জিএস। ঠিক একইভাবে ইশরাকের যুক্তি এখানে এইরকম, তিনি বলছেন যে যদি ওই পদটিতে আমাকে বসানো হয় তাহলে ওই ফ্যাসিস্টের সেই তাপসকে কিন্তু আর কেউ সাবেক মেয়র বলতে পারবে না। তো আমার মনে হয় এই বিষয়টি সরকারকে আরও বেশি সহজে যদি সরকার হ্যান্ডেল করতো তাহলে এই কাজটা হয় না। কারণ যে আন্দোলন হচ্ছে, ভাই নিজেই বললেন যে নগরবাসী কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। আবার জনাব ইশরাকের রাজনীতির জন্য কিন্তু এটি একটি চ্যালেঞ্জ যে এই আন্দোলনে কি আসিফ জিতবে নাকি ইশরাক জিতবে। আমার কাছে মনে হয় এটা সরকারের কোনো ব্যাপার না, এটা প্রধান উপদেষ্টার কোনো ব্যাপার না, এটা মূলত ব্যক্তির এটা মূলত আসিফ মাহমুদের একটি ইগো। কারণ তিনি এইখানে আর একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাতে চেয়েছিলেন এবং বিভিন্ন সময় কিন্তু আমাদের দলের সাথে তারা আলোচনা করেছেন, হ্যাঁ, বিভিন্ন ইস্যুতে। তো সেই জায়গায় আমি জেনেই বলছি যে এইখানে একজন ব্যক্তিকে তিনি বসাতে চেয়েছিলেন, কিন্তু সমস্যা হয়ে গেছে যে হঠাৎ করে আদালতের কাছ থেকে আরেকটি রায় এসেছে। তো রায় আসার কারণে এখন এইখানে আর কোনো প্রশাসক ওই এজাজের মতন কাউকে বসাতে পারতেছে না। তো সমস্যা এইখানে মূলত তারা দুই সিটি কর্পোরেশনে দুইজনকে বসিয়ে তাদের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চেয়েছিলেন। এই যে নিজেদের দলকে শক্তিশালী করা, এই চিন্তা যখন একজন উপদেষ্টা করেন তখন তিনি শপথ ভঙ্গ করেন। তিনি তো ওই দলে নাই আনুষ্ঠানিকভাবে। কে বলছে দলে নাই? ওই দলের যদি আপনি কাউকে যদি বলেন মাস্টার মাইন্ড, তিনজন মাস্টার মাইন্ড, একজন নাহিদ ইসলাম, একজন আসিফ মাহমুদ, আর একজন আপনার মাহফুজ আলম, এই তিনজনের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। আমি আপনার টকশোতে চ্যালেঞ্জ করে বলছি, প্রমাণ করুক তারা। মাস্টার মাইন্ডের স্বীকৃতি তো একজনই না, পেয়েছে। ওই মাস্টার মাইন্ড উনি তো কোনো মাস্টার মাইন্ডই না, ওটা তো ভুয়া মাস্টার মাইন্ড। মূলত আমি দল গঠনের মাস্টার মাইন্ড বলছি। এখনো পর্যন্ত এনসিপির ফান্ডিং থেকে শুরু করে সবকিছু কিন্তু আসিফ মাহমুদ থেকে শুরু করে মাহফুজ আলম তারাই কিন্তু করতেছে। তাদের বেতন থেকে হোক আর অন্য কোনো উপরি পাওনা থেকে হোক, তারাই কিন্তু ফান্ডিং করতেছে। আর আপনি যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ঠিক আছে, আসিফ মাহমুদ আমার সামনে টকশোতে আসুক, চ্যালেঞ্জ করতেছি যে এই দল গঠনের অন্যতম মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা বিভিন্ন দলের সাথে, সংগঠনের সাথে, ব্যক্তির সাথে তারা বৈঠক করেছে, আমাদের সাথেও করেছে। তো যাই হোক, এনসিপি একটি নতুন দল, আমাদের কোনো আপত্তি নাই। সাথে বৈঠক করেন তখন এই বিষয়গুলো উত্থাপন করেন। কোন বিষয়গুলো? আপনারা যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন, এই আমি যে তো প্রধান অনিয়মগুলো, উপদেষ্টাকে আমি নিজেই প্রশ্ন করেছি। আমি প্রধান উপদেষ্টাকে যখন দ্বিতীয় সংলাপ সম্ভবত আমি নিজেই প্রশ্ন করেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, সেই সময় কিন্তু মাহফুজ আলম বিশেষ সহকারী, তার উপস্থিতিতেই প্রেস উইং এর যে শফিক ভাই সহ সবাই ছিল, এবং ওই সময় যে আদিলুর রহমান ভাই থেকে শুরু করে আপনার একজন উপদেষ্টা তো মারা গেলেন, তার নাম সম্ভবত হাসান আরিফ, তিনিও ছিলেন। তো আমি ওই সময় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দিয়ে আসলেন, আসলে কি তিনি মাস্টার মাইন্ড? 2018 সাল থেকে আমরা সংগ্রাম করে আসছি, এই যে গণ অভ্যুত্থান হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সেই অভ্যুত্থানের বীজ 2018 সালে আমরা বপন করেছি। 18 সালের পরে কি আমরা চুপ হয়ে গিয়েছিলাম? আমরা তো ধারাবাহিকভাবে আন্দোলনটা চালিয়ে গিয়েছি। 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর জেল খেটেছে। তিনি যখন পুলিশের হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় বলেছেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া। বাংলাদেশে এরকম করে সাহসী নেতা দেখাতে পারবেন? তো গণ অভ্যুত্থানে নাকি নুরুল হক নূরের কোনো ভূমিকা নাই। তাহলে নুরুল হক নূর যে জেল খাটলো, অন্যান্য জাতীয় নেতারা জেল খাটলো কেন? আসিফ মাহমুদদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। দেখেন, কাউকে কিন্তু কারাগারে পাঠানো হয়নি, কিন্তু যারা জাতীয় নেতৃত্বের জায়গায় ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু মোটামুটি, যারা ফেস মানে সবাইকে না, যাদেরকে গ্রেপ্তার করেছিল রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, ঝুলিয়েছে, লাইথাইছে, এমনকি তাদেরকে বন্দী করে রেখেছে। আজকে যদি সরকারের পতন না হইতো তাহলে নুরুল হক নূরের কি হইতো, অন্যান্য নেতাদের কি হইতো? এখন এই যে সমস্যাটা হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দর চরিত্র হরণ করা, যে তাদের কোনো ভূমিকা নাই, 17 বছর ধরে তারা কিচ্ছু করতে পারে নাই, আমরাই সব করেছি। দেখেন, যখন পুলিশের হেফাজতে 6 জন ছাত্রকে রাখলো, সেখানে একজন নারী শিক্ষার্থী ছিলেন, আমরা ভূমিকা রাখি নাই, প্রতিবাদ করি নাই। আমাদের কাছে তখন মনে হয়েছে যে কোনো মূল্যে তাদেরকে মুক্ত করতে হবে। আমাদের একটা ইতিহাস আপনাকে বলি। দেখেন, যখন সমস্ত আন্দোলন বন্ধ হয়ে গেছে, জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু জেলে, তখন কিন্তু আবার এই যে পেশাজীবীরা, বিশেষ করে আইনজীবীরা নামলেন, যারা রাজনীতি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নামলেন, যারা রাজনীতি করেন। মাঝখানে কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ আর কিছু সাধারণ শিক্ষার্থী ছিল। নিশ্চয়ই সে হাইকোর্টের সামনে সেই নতুন করে আন্দোলনের যে দানা বাঁধলো, একজন নারী শিক্ষার্থী কি বলল, তাকে যখন তার ভাইকে বা বন্ধুকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সে কিন্তু পুলিশের গাড়ির সামনে এইভাবে দাঁড়ালো।
সেইখান থেকে নতুনভাবে আবার বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনের অন্যতম ফেস কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয় মোল্লা ছিলেন। তাকে তো ওইখান থেকে অ্যারেস্ট করতে পারতেন, ওইখানে তো ওইরকম পরিচিত কোনো আপনার সমন্বয়ককে আমরা দেখি নাই। তো এই যে আমাদের ইতিহাস, আজকে বলা হয় যে গণ অধিকার পরিষদের কোনো ভূমিকা নাই। আরে ভাই, 18 সালের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যদি রাশেদ খান 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার না হতো, যদি আমরা আপোষহীন ভূমিকা না রাখতাম, আজকে তোমরা কি অভ্যুত্থান নেতা হইতে পারতা? তোমাদের মাথায় রাখতে হবে যে 36 দিনের আন্দোলন এটা হঠাৎ করে আসে নাই। 36 দিনের আন্দোলন বিরাট আন্দোলন, এইখানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, যখন আন্দোলনটা থেমে যায়, যখন সারা বাংলাদেশে কোথাও আর আন্দোলন চলছিল না, তখন কিন্তু পলিটিক্যাল ফাইট ব্যাক করতে হয়েছে, এটা মানতে হবে। সাধারণ মানুষ এরকম সংগঠিত শক্তি হয়ে আওয়ামী হায়নাদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করবে, এটা কি আসলে মানে ওইভাবে বিশ্বাস করা যায়? এইখানে একটা পলিটিক্যাল শক্তি এইখানে কিন্তু হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, মানতে হবে। তারা মনে করছিল যে এই লড়াই আমাদের জীবনের শেষ লড়াই। এইবার যদি প্রায় 1500 মানুষ শহীদ হয়েছে, এত ছাত্র, এত ছাত্রী, সাধারণ মানুষ, শ্রমিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এইবার যদি আমরা থেমে যাই, তাহলে এই হাসিনার জীবনেও পতন হবে না। হাসিনা সারা জীবন যতদিন বাঁচবে এবং হাসিনার যে আপনার পরিবারের যারা আছে তারা এই দেশ শাসন করবে। সুতরাং আমাদের শেষ লড়াই, এই লড়াই করতে হবে। দেখেন, এই যে পুলিশকে কি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করতে হয়েছে না? পুলিশকে এমনি এমনি পিছুটান দিয়েছে? ছাত্রলীগের পান্ডারা কি এমনি এমনি পালিয়েছে? হলগুলো থেকে ছাত্রলীগকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয়েছে না? এগুলো একদম সাধারণ ছাত্ররা সব করে ফেলিয়েছে। হ্যাঁ, সাধারণ ছাত্রদের ভূমিকা আছে। আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় 200-500 মানুষ পুলিশকে ধাওয়া দিচ্ছে, সেইখানে একজন সবার আগে ইটের খোয়া নিয়ে পুলিশের দিকে বলেছে ধর ধর ধর, বলেছে না? ছাত্রলীগের দিকে বলেছে ধর ধর ধর। সেই একজন কারা? সেই একজনের মধ্যে অধিকাংশ যারা ছাত্র সংগঠনের নেতারা, তারা ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা ছিল তারা। আজকে এই রাজনৈতিক সংগঠনের ছাত্র নেতাদের ভূমিকা কোথায় তুলে ধরা হচ্ছে, তাদেরকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। আজকে উপদেষ্টা কারা হয়েছে? উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম। কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা হলো 3 জনকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেস কেন নিলেন? বৈষম্য তো আপনারাই সৃষ্টি করেছেন। আজকে যে উপদেষ্টা যাদেরকে বানিয়েছেন, এই উপদেষ্টা প্রত্যেককে কিন্তু এই আসিফ মাহমুদরা নিয়োগ দিয়েছে। সুতরাং দেশে সংকট তো ওই সময় থেকে শুরু হয়েছে। আমি 30 সেকেন্ডে শেষ করি। দেখেন, আমরা বলেছিলাম যে জাতীয় সরকার গঠন করতে হবে। যদি 2 বছরের জন্য আপনি সরকার গঠন করেন, 1.5 বছরের জন্য করেন, জাতীয় সরকার, গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সকলের অংশীদারিত্বের সরকার, তখন যদি আলাপ আলোচনার মাধ্যমে যে এই সরকারের মেয়াদ কতদিন হবে, এই সরকার কি কি কাজ করতে পারবে, এই সরকারের ভূমিকা কি হবে, আমি মনে করি ওই সময় রাজনৈতিক নেতৃত্বের জায়গা যারা ছিলেন, যারা প্রতিনিধি ছিলেন আলোচনায়, তারাও কিন্তু ভুল করেছেন। আজকে এই যে সংস্কার নিয়ে এত সমস্যা সংকট, আজকে এই যে এই প্রবলেম ওই প্রবলেম, এইগুলো কিন্তু হইতো না। শুরুতে আমরা কিন্তু আলোচনা করে নিতে পারতাম যে এই সরকার 1.5 বছর থাকবে এবং এই 1.5 বছর থাকবে, এর মধ্যে সরকারে এই কাজ করতে পারবে। এখন সরকারকে তো আমরা একদম মানে আনলিমিটেড করে দিয়েছি, দোষটা আমাদের। আমি এই উপদেষ্টাদের দোষ দিব না। দেখেন বাংলাদেশে কি হয়, যে যাই চেয়ারে সেই কিন্তু শয়তান হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে এই সরকার ধরতে পারে নাই। আওয়ামী লীগের হাইকমান্ডের কয়জনকে গ্রেপ্তার করেছে?